হ্যালো স্টুডেন্ট, তোমাদের পাই টু পাই ম্যাথে সবাইকে স্বাগত। আমরা এই চ্যানেলে 9 এবং 10 এর ম্যাথমেটিক্সের প্রত্যেকটা অঙ্ক কনসেপ্ট সহকারে জানব এবং তার কষে দেখির অঙ্কগুলো আমরা করব। তো আজকে 9 এর ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যা সম্পর্কে পড়ব। বাস্তব সংখ্যা কাকে বলে জানার আগে আমাদের আরও কিছু সংখ্যা সম্পর্কে জানতে হবে। তো আমরা ধরি দুটো মেয়ে, সীতা আর একজন হচ্ছে গীতা। এরা স্কুলে কিছু চকলেট নিয়ে গেছে টিফিনে খাবে বলে। তো সীতা গীতাকে জিজ্ঞাসা করলো, তুই কটা চকলেট নিয়েছিস? গীতা তখন গুনলো, 1 2 3, তিনটে। এবার গীতা সীতাকে জিজ্ঞাসা করলো, তুই কটা চকলেট এনেছিস? সীতা গুনে বলল, 1 2 3 4 5, পাঁচটা। এই যে সীতা এবং গীতা দুজনেই গুণে যে সংখ্যাটা বলল সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। অর্থাৎ আমরা স্বভাবতই যে সংখ্যাগুলো গণনা করি বা কাউন্টিং করি সেগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলে। আমি যদি তোমাদের বলি আমাদের দুটো হাতে মিলে কটা আঙুল আছে, তো আমরা গুণে বলবো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। এই যে আমরা গুণে যেগুলো বলছি, আমি বলি যদি তোমাদের এই ক্লাসে কটা ছাত্রছাত্রী আছে, তো আমরা গুণে বলবো। এই যে যে আমরা যে সংখ্যাগুলো গুনছি 1 2 3 ডট 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 করে, সেই সংখ্যাগুলোকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। এবার স্কুলে গিয়েই কি করলো, গীতা 3টে চকলেটই খেয়ে নিল আর সীতাও 3টে চকলেট খেয়ে নিল। তাহলে তাদের কাছে আর কটা চকলেট থাকবে? সীতার কাছে তাহলে 2টো চকলেট থাকবে আর গীতার কাছে কোনো চকলেটই থাকবে না। কোনো চকলেট না থাকলে সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? শূন্য। তো দেখো, এই যে যে স্বাভাবিক সংখ্যা আমরা লিখেছি তার মধ্যে কিন্তু এই শূন্যটা নেই। অর্থাৎ ম্যাথমেটিশিয়ানরা বা গণিতবিদরা যে স্বাভাবিক সংখ্যা নামটা দিয়েছে সেখানে কিন্তু শূন্যটা রাখেনি, কিন্তু পরে দেখছে যে আরও একটা সংখ্যা শূন্য আছে যেটা এই সংখ্যাগুলোর মধ্যে দেওয়া হয়নি। তখন আবার তাদের নামকরণ করতে হলো নতুন করে। তো সেখানে শূন্যটাকেও রাখলো, তার সঙ্গে 1 2 3 অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো রাখলো। গেল। এইবার কি হলো, টিফিন আসলো। টিফিনের সময় সীতা দেখলো তার কাছে 2টো চকলেট আছে আর গীতার কাছে কোনো চকলেট নেই। তো সীতা ভাবলো আমি একা একাই 2টো চকলেট খেয়ে নেব। তো সে গীতাকে একটা চকলেট দিয়ে দিল আর সীতা একটা চকলেট খেলো। তো এখন সীতার কাছে একটা চকলেট রয়েছে, সেই একটা চকলেট খেলো, আর গীতার কাছে যে একটা চকলেট রয়েছে সেটা কিন্তু গীতার চকলেট নয়, সীতার চকলেট, যেটা সীতা বলেছে আজকে তুই খা, পরে তোর কাছে যেদিন চকলেট বেশি থাকবে আমাকে দিয়ে দিবি। অর্থাৎ সীতা গীতার কাছে একটা চকলেট পাবে। সেটাকে প্রকাশ করতে মাইনাস চিহ্ন দেওয়া হয়। বা দেখবে ব্যবসার ক্ষেত্রে যদি কোনো লাভ হয়, ভাবো 5 টাকা লাভ হলো, সেটা আমরা 5 দিয়ে প্রকাশ করি। কিন্তু যদি ক্ষতি হয় বা লস হয় তখন সেটাকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করি। ধরো আমার 10 টাকা বা 5 টাকা লস হয়েছে, তো আমরা -5 -10 দিয়ে প্রকাশ করি। তো ম্যাথমেটিশিয়ানরা দেখলো যে এই যে -5 -10 এই চিহ্নগুলো তো আমাদের এই অখণ্ড সংখ্যার মধ্যে রাখাই হয়নি। তাই জন্য এই নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যাগুলোকে আবার নতুন করে নামকরণ দিয়ে রাখা হলো। তো এই 0 1 2 3 এই সংখ্যাগুলোকে তো রাখলোই, তার সঙ্গে এই ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ সংখ্যা -1 -2 -3 এই সংখ্যাগুলো রাখলো এবং তার নাম দিল পূর্ণ সংখ্যা। তাহলে ম্যাথমেটিশিয়ানরা প্রথমে স্বাভাবিক সংখ্যা নাম দিল, সেখানে 1 2 3 4 এই সংখ্যাগুলো রাখলো। পরে জিরোর আবির্ভাব হলো যখন, তখন 0 এবং 1 2 3 4 এই সংখ্যাগুলোকে নিয়ে অখণ্ড সংখ্যা নামকরণ করলো। পরে আবার দেখলো যে ঋণাত্মক সংখ্যাগুলো অর্থাৎ -1 -2 -3 -4 ডট ডট করে যাচ্ছে, সেই সংখ্যাগুলো এই অখণ্ড সংখ্যার মধ্যে রাখা হয়নি। তখন তারা নতুন করে নাম দিল পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, যেখানে ঋণাত্মক সংখ্যাগুলো এবং ধনাত্মক সংখ্যা এবং 0 এই সব সংখ্যাগুলো রাখলো। এবার কি করলো, যে পূর্ণ সংখ্যাগুলো এসছে সেই সংখ্যাগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ করা শুরু করলো ম্যাথমেটিশিয়ানরা। তো যখন দেখলো 2 এর সাথে যদি 3 যোগ করি
5 হচ্ছে, সেটাই পূর্ণ সংখ্যার মধ্যেই থাকছে। বা যদি আমি 2 থেকে 3 বিয়োগ করি তাহলে -1 হচ্ছে, সেটাও এখানে থাকছে। বা গুণ করি যদি, তাহলে যে কোনো দুটো সংখ্যার যদি গুণ করি তাহলেও এর ভেতরে থাকছে, এই পূর্ণ সংখ্যার ভেতরে থাকছে। কিন্তু লক্ষ্য করে দেখা গেছে কোনো কোনো সংখ্যা, ধরি আমি 15কে 3 দিয়ে ভাগ করছি, 5 যেটা আছে সেটা তো পূর্ণ সংখ্যার মধ্যে থাকছে। কিন্তু যদি ধরো 2/3 ভাগ করি, এই যে সংখ্যাটা আসছে সেটা কিন্তু এই পূর্ণ সংখ্যার মধ্যে রাখা হয়নি। তো দেখছে তখন এই 2/3, 5/4, 8/9 এই সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোর কোনো নামকরণ করা হয়নি। তো বাধ্য হয়ে আবার নতুন করে নামকরণ দেওয়া হয়। তো সেটা হচ্ছে যে সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায়, যেখানে p আর q হচ্ছে পূর্ণ সংখ্যা আর অবশ্যই q নট ইকাল টু 0, অর্থাৎ p/q আকারে যেখানে লেখা যাবে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। এবার লক্ষ্য করে দেখো, তাহলে 2/3 এটা হচ্ছে p আর এটা হচ্ছে q, 2টা হচ্ছে p আর 3টা হচ্ছে q, তাহলে এটাকে p/q আকারে লেখা যাচ্ছে। তারপরে ধরো 8/9 p/q আকারে লেখা যাচ্ছে। এবার যদি বলি 3, এটাকে কি p/q আকারে লেখা যাচ্ছে? 3-এর নিচে কিছু নেই, মানে ভাগ আকারে 1 আছে, অর্থাৎ এখানে pটা হচ্ছে 3 আর qটা হচ্ছে 1, তাহলে 3টাকে p/q আকারে লেখা যাচ্ছে। তো পূর্ণ সংখ্যায় এখানে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু p/q আকারে লেখা যাচ্ছে। এখানে যদি -1 নিই, -1টাকে কিন্তু -1 নিচে কিছু নেই মানে 1 লেখা যায়, অর্থাৎ এখানে p/q আকারে লেখা যাচ্ছে, যেখানে pটা -1, qটা হচ্ছে 1। তাহলে এখান থেকে বলতে পারি এখানে যে পূর্ণ সংখ্যা আছে প্রত্যেকটা পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা, কারণ এই পূর্ণ সংখ্যাকে p/q আকারে লেখা যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কারণ এখানে 2/3 এই সংখ্যাটা তো পূর্ণ সংখ্যার ভেতরে নেই, তাই প্রত্যেকটা মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হবে না। বোঝা গেল? এবার বলো তো কিউটা এখানে নট ইকাল টু 0 হবে কেন? সেটা তোমাদের জানতে হবে। দেখো, মূলদ সংখ্যার ক্ষেত্রে কিউ এর মান 0 হয় না কেন? যদি এই যে p/q, এখানে যদি কিউটা 0 হয়ে যেত, অর্থাৎ ধরো একটা সংখ্যা নিচ্ছি 1/0, তাহলে কি হতো? এটা সবসময় অসঙ্গত হতো। ভাগ মানে কি? ধরো 15/3 লিখলাম, অর্থাৎ ধরো যদি 15টা আপেল থাকে, 3 জনের মধ্যে ভাগ করে দিলাম, তাহলে প্রত্যেকেই আমরা 5টা করে আপেল পাবো। ধরো 4কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা 2 পাচ্ছি। কিন্তু যখন 1কে 0 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 0 ভাগে ভাগ করব, সেটা কোনো অর্থ থাকে? 0 ভাগে কি কোনোদিন ভাগ করা যায়? যায় না, তার মান কিন্তু আমরা কখনোই পাবো না, অর্থাৎ অসঙ্গত হবে। তাই মনে রাখবে নিচে কখনো কিন্তু 0 আসবে না। তাই দেখবে যখন 1/x বা কিছু লেখা হয় তখন পাশে বলে দেওয়া হয় x নট ইকাল টু 0, কারণ xটা যদি এখানে 0 হয়ে যায় তাহলে সেটা অসঙ্গত হয়ে যায়, তাই তার কোনো মান থাকে না। তারপরে এখানে দেখো, আমি একটা ঝোলা বা থলি নিলাম, এই থলির ভেতরে থাকবে হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায়। এর মধ্যে তার থেকে ছোট একটা ঝোলা নিলাম, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তার ভেতরে আর একটা থলি নিলাম বা ঝোলা যেটাই বলবে, তো সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। এবং তার ভেতরে আরো একটা ছোট ঝোলা নিলাম, যেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেখো, এই যে বড় যেটা পাচ্ছি, বড় যে আমরা ঝোলাটা পাচ্ছি,
এই ঝোলার মধ্যে কিন্তু প্রত্যেকটা ঝোলা রয়েছে, পূর্ণ সংখ্যা বলো, অখণ্ড সংখ্যা বলো, স্বাভাবিক সংখ্যা বলো। তাই যে বড় ঝোলাটা অর্থাৎ মূলদ সংখ্যা, সেই মূলদ সংখ্যার ভেতরে স্বাভাবিক সংখ্যাও পড়বে, অখণ্ড সংখ্যাও পড়বে, পূর্ণ সংখ্যাও পড়বে। অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা সবাই কিন্তু মূলদ সংখ্যা। বোঝা গেল? কিন্তু প্রত্যেকটা মূলদ সংখ্যা কিন্তু এই পূর্ণ সংখ্যা হবে না, বা অখণ্ড সংখ্যা হবে না, বা স্বাভাবিক সংখ্যা হবে না। এই মূলদ সংখ্যার ঝোলাটা কিন্তু বড়। আবার এই যে পূর্ণ সংখ্যাটা আমরা পাচ্ছি, এই পূর্ণ সংখ্যার ঝোলার ভেতরে অখণ্ড সংখ্যাও আছে, স্বাভাবিক সংখ্যাও আছে। অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যা, এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা আমরা বলতে পারি। বোঝা গেল? তাহলে নেক্সট দেখি কি আছে। আচ্ছা, এখানে একটা সংখ্যা রেখা, আমি এবার সংখ্যা রেখা কাকে বলে আমি বলছি। একটা রেখা অঙ্কন করলাম, এই রেখায় স্বাভাবিক সংখ্যাগুলো তোমাকে বসাতে বললো। তো স্বাভাবিক সংখ্যা মানে যেটা ন্যাচারালি আমরা গুনতে পারি, সেটা হচ্ছে 1, 2, 3, 4, এইভাবে চলতে থাকবে। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা রেখা, স্বাভাবিক সংখ্যা। এবার যদি বলি অখণ্ড সংখ্যা রেখা লেখো, তখন কিন্তু 0 চলে আসবে, এখানে 0 থাকবে, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে অখণ্ড সংখ্যা। এরপর আসছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কিন্তু 0, এই পাশে নেগেটিভগুলো থাকে আর এই পাশে পজিটিভগুলো থাকে, এভাবে এদিকে চলতেও থাকে, এদিকে চলতে থাকে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এই যেটা আমরা এই স্বাভাবিক সংখ্যায় যে রেখার মাধ্যমে আমরা স্থাপন করছি 1, 2, 3, 4, 5 করে, অখণ্ড সংখ্যাকে 0, 1, 2, 3, 4 করে এই রেখার মাধ্যমে স্থাপন করছি, এটাকে বলে সংখ্যা রেখায় স্থাপন করা। কিন্তু আমরা এই মূলদ সংখ্যাটাকে কি করে স্থাপন করব? মূলদ সংখ্যার ভেতরে তো 2/3, 4/5 এইসব ভগ্নাংশ আকারের যে সংখ্যাগুলো থাকছে, সেগুলোকে আমরা কিভাবে স্থাপন করব সংখ্যা রেখায়, এরপর সেটাই আমরা জানব। তার আগে দেখি একটা প্রশ্ন সলভ করি। তো এক দাগে বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর যুক্তি দিয়ে লিখি। ফার্স্টে কি বলেছে, যে সকল মূলদ সংখ্যাই কি পূর্ণ সংখ্যা? বলছে সকল মূলদ সংখ্যা কি পূর্ণ সংখ্যা? তার আগে ওই ঝোলার ব্যাপারটা একবার দেখে নি। বলছে এই যে পূর্ণ সংখ্যার থলিটা আছে দেখো, আর এটা যে মূলদ সংখ্যার থলিটা আছে, মূলদ সংখ্যার থলি বা ঝোলাটা কিন্তু বড়। এখানে অনেক সংখ্যা আছে, 2/3, 4/5, 1/2, এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যার ভেতরে পাচ্ছি না। পূর্ণ সংখ্যার থলিটা বা ঝোলাটা ছোট, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি না যে সকল মূলদ সংখ্যায় পূর্ণ সংখ্যা হবে, তাহলে এটা না হবে। কারণ কি, দেখো মূলদ সংখ্যার ভেতরে 2/3 পড়ছে, এটা কিন্তু পূর্ণ সংখ্যা হচ্ছে না, তাহলে এটা হবে অ্যান্সার না। তারপর কি বলছে, প্রতিটি পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? পূর্ণ সংখ্যার আবার চলে যায়, দেখো এই যে পূর্ণ সংখ্যার যে থলিটা রয়েছে, ঝোলাটা ভালো করে দেখো, আমি গোল করছি, এটা কিন্তু মূলদ সংখ্যার ঝোলার মধ্যেই অবস্থিত। সেই কারণে প্রত্যেকটা পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা হবে। বা এরকম ভাবে ভাবতে পারো, পূর্ণ সংখ্যা কোনগুলো, এই যে 1, 2, 3, 0, এদিকে -1, -2, এর প্রত্যেকটার নিচে কিন্তু 1 আছে, তার মানে এটাকে p/q আকারে লেখা যাচ্ছে, নিচে কিন্তু 1 লিখছি, তো সেগুলো p/q আকারে লেখা যাচ্ছে, অর্থাৎ মূলদ সংখ্যা হচ্ছে। তাহলে এটা অ্যান্সার হবে হ্যাঁ। প্রতিটি পূর্ণ সংখ্যায় কি অখণ্ড সংখ্যা হবে? প্রতিটি পূর্ণ সংখ্যা কিন্তু অখণ্ড সংখ্যা হবে না। পূর্ণ সংখ্যার ভেতরে যে -1, -2, -3 রয়েছে, এবার এদিকে 1, 2, 3 রয়েছে, আর অখণ্ড সংখ্যা কি 1, 0, 1, 2, 3 এইগুলো আসছে, এই পাশের গুলো আসছে। কিন্তু এই যে এই পাশের গুলো নেগেটিভ গুলো, সেগুলো কিন্তু অখণ্ড সংখ্যা হচ্ছে না। অর্থাৎ অখণ্ড সংখ্যার মধ্যে তোমার -1, -2, -3 এগুলো পড়ছে না। তাই বলতে পারি প্রত্যেকটি পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা হবে না, কারণ -1 বা -2, -3 যে পূর্ণ সংখ্যাগুলো আছে, সেগুলো কি অখণ্ড সংখ্যা হচ্ছে না। তাহলে বলবো প্রত্যেকটি পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা হচ্ছে না। এবার আসছি সংখ্যা রেখায় মূলদ সংখ্যাকে কি করে স্থাপন করব। তো
আগে একটা সংখ্যা রেখা অঙ্কন করি, মাঝখানে 0 1 2 এদিকে চলতে থাকবে, আর এদিকে -1 -2 এদিকে ডট ডট করে চলতে থাকবে। তো ধরো আমি তোমাকে দিলাম 5/4, এটা মানে কত? 4 অক্ষে 4 অর্থাৎ নিচে 1/4, মানে হচ্ছে 1 যোগ 1/4। প্রথমত এখান থেকে এক ঘর যাব এবং 1/4 সবার প্রথমে এটা মানে জানতে হবে। দেখো ধরো রয়েছে 3/4, এটা মানে কি কোনো একটা অংশকে আমি 4টে ভাগে ভাগ করব, 1 2 3 4। এই যে 4টে ভাগ হলো, এই 4টে ভাগের 3 ভাগ, অর্থাৎ 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। এইটুকুনো হচ্ছে, এই যে এইটুকু হচ্ছে তোমার 3/4, আর এইটুকু হচ্ছে 1/4। ধরো নিলাম হচ্ছে 2/5, এটা মানে কি? এটা মানে কোনো একটা অংশকে 5টা ভাগে ভাগ করবো, 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা ভাগে ভাগ করছি। ভালো করে করে নি, 1 2 3 4 5, তার মধ্যে 2 ভাগ, এই যে 1 ভাগ 2 ভাগ, এইটুকু হচ্ছে আমাদের 2/5। বোঝা গেল? তাহলে এখানে আমি এক ঘর নেব, আর পরের এটাকে 1 2 3 4টে ভাগ ভাগ করব, তার মধ্যে 1 ভাগ, অর্থাৎ এইটুকু। এটা হচ্ছে তোমার, এই যে এই পয়েন্টটা হচ্ছে তোমার 5/4। এইভাবে আমরা মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করব। তো দেখি এক দাগেরটা কি বলছে, সংখ্যা রেখায় 11/6 14/6 15/6 17/6 মূলদ সংখ্যাগুলি স্থাপন করি। তাহলে প্রথমেই আমরা একটা সংখ্যা রেখা আঁকবো, যেখানে 0 1 2 3 এদিকে -1 -2 এইভাবে চলতে থাকবে। এবার দেখো 11/6, 11/6 এটা মানে কত? সরি 13/6, এটা মানে কত? 6 দুগুণী 12, নিচে থাকছে 1, মানে 1/6। 6 পূর্ণ 1/6 মানে 6 যোগ 1 2 যোগ 1/6। তাহলে আমরা এই 0 থেকে 2 ঘর যাব, 2 ঘর গেলাম, তার সাথে 1/6 যোগ। তাহলে পরের যে এক অংশ আছে 2 থেকে 3-এ, সেটাকে 6 ভাগে ভাগ করব, 1 2 3 4 5 6, তার মধ্যে এই যে এটা হচ্ছে 1/6 এইটুকু। তাহলে এইটুকু টোটালটা 2, তার সাথে 1/6 যোগ। দেখো এইটুকু এখান থেকে এই অবধি 2, তার সাথে এটা হচ্ছে 1/6, তাহলে এটা আমার হয়ে যাবে 13/6। তারপরে যেটা আছে সেটা হবে 14/6, তারপরেরটা 15/6, তারপরেরটা 16/6, তারপরেরটা 17/6। এইভাবে পরপর চলতে থাকবে। তাহলে সংখ্যা রেখায় আমরা মূলদ সংখ্যাকে স্থাপন করা শিখলাম। নেক্সট কি আছে দেখি। বলছে আর একটা অঙ্ক, সংখ্যা রেখায় 9/4 17/8 5/2 11/4 এবং 23/8 মূলদ সংখ্যাগুলি স্থাপন করি। প্রথমে দেখো এটা ভগ্নাংশ আকারে রয়েছে, যার হরে কিন্তু এখানে প্রথমে 4, তারপরেরটায় 8, তারপরটা 2, তারপরটা 4, তারপরটা 8, আলাদা আলাদা সংখ্যা আছে। তো আমরা এই নিচের হরগুলোর লসাগু করব। তো লসাগু করলে দেখো প্রথম 4 2 আর 8 এগুলো আছে, যার লসাগু করলে আমার 8 হচ্ছে। তো আমাদের প্রত্যেকটার এই যে নিচে হর আছে সেখানে 8 আনতে হবে, কারণ আমাদের নিচে সমান করতে হবে, সমান অংশ করতে হবে এবং তার কত অংশ সেটা দেখতে হবে। তাহলে দেখি প্রথমটা আছে 9/4, তারপরেরটা আছে 17/8, তারপরেরটা আছে 5/2, তারপরেরটা 11/4 এবং পরেরটা আছে 23/8। তো এখানে ওপরে নিচে 2 গুণ করলাম, তাহলে এটা হচ্ছে 18/8। তারপরেরটা যা আছে তাই রেখে দিলাম, তারপরেরটা ওপর নিচে 4 গুণ করতে হবে, কারণ নিচে 8 আনতে হবে, তাহলে এখানে 8 ওপরে 20। তারপরেরটার ওপর নিচে 2 গুণ করতে হবে, তাহলে নিচে আসছে 8, ওপরে আসছে 22 এবং পরেরটা যা আছে তাই রেখে দিলাম। তো আমরা এটা পরপর সাজাই। প্রথমে 17/8,
17/8, তারপরেরটা আছে 18/8, তারপরে আছে 19 নেই, 20/8, 21 নেই, তারপরে আছে 22/8, তারপরেরটা আছে 23/8। একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম, এখানে 0, 1, 2, 3 এভাবে চলতেই থাকবে। তো 17/8 মানে কত? 17/8 মানে হচ্ছে 8 দুগুণী 16, 1 থাকছে 1/8, অর্থাৎ 2 যোগ 1/8। তো প্রথমে 2 ঘর যাব, 1 ঘর 2 ঘর, তারপরের অংশটাকে 8 ভাগে ভাগ করবো। এই যে 1/8 মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 1 2 1 2 3 4 5 6 7 8। তার মানে এইটা প্রথম যেটা আছে, এই যেটা, এটা হচ্ছে 0 থেকে এইটুকুন, এই যে গোল যেটা দিলাম সেই অবধি হচ্ছে তোমার 17/8। তার পরেরটা দেখবে 18/8 হবে, এই যে এই অংশটা, এটা হবে 18/8। তারপরেরটা 19/8 নেই, তারপরেরটা আছে 20/8, একটা ঘর ফাঁকা রেখে পরেরটা 20/8। তারপরেরটা 21/8 দেওয়া নেই, পরেরটা আমাকে 22/8 বের করতে বলেছে, তাহলে এটা হবে 22/8, এবং তারপরের যেটা আছে সেটা হবে 23/8 এইভাবে। আর তারপরে যে 3টা আছে সেটা হচ্ছে 24/8, মানে হচ্ছে কাটাকাটি করলে 3ই আসছে। বোঝা গেল? এইভাবে সংখ্যা রেখায় আমরা স্থাপন করব। তো নোটে কি বলেছে, একেরটা ধরি এক্স ও ওয়াই দুটি মূলদ সংখ্যা যেখানে এক্স লেস দেন ওয়াই, অর্থাৎ এক্সটা ছোট ওয়াইটা বড়। তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 একটা মূলদ সংখ্যা যা সংখ্যা রেখায় এক্স ও ওয়াই এর মধ্যে অবস্থিত। মানে ধরো সংখ্যা রেখায় দুটো সংখ্যা এক্স ও ওয়াই নেওয়া হলো, তো এক্স ও ওয়াই এর মাঝখানে একটা মূলদ সংখ্যা পাবো যেটা হবে এক্স প্লাস ওয়াই বাই 2। তাহলে সংখ্যা রেখায় ধরো দুটো সংখ্যা নিলাম 3 আর 4, এই দুটো সংখ্যার মাঝখানে একটা মূলদ সংখ্যা যদি তোমাদের বলে তাহলে কি হবে, সেটা হবে 3 প্লাস 4/2, অর্থাৎ 7/2। এবার নোট 2 কি বলেছে, সংখ্যা রেখায় এক্স ও ওয়াই এর মধ্যে n সংখ্যক মূলদ সংখ্যা নিচের মতো করে নিতে পারি: এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস এনডি, যেখানে d হচ্ছে y মাইনাস এক্স বাই n প্লাস 1। এখানে কি বলেছে বলো তো, এখানে x আর y এই দুটো সংখ্যার মাঝখানে আমরা n খানা মূলদ সংখ্যা নেব। সেটা কিভাবে নেব, x প্লাস ডি হবে প্রথমটা, তারপরটা x প্লাস 2d, তারপরটা x প্লাস 3d, করতে করতে লাস্টেরটা হবে x প্লাস nd। তো এখানে ডিটা হবে y মাইনাস এক্স বাই n প্লাস 1। তাহলে ধরো সংখ্যা রেখায় আমি দুটো সংখ্যা নিলাম 3 আর 4, এই দুটো সংখ্যার মাঝখানে আমি 4টে মূলদ সংখ্যা নেব, 1 2 3 4। তো 4টে মূলদ সংখ্যা কি করে নেব, তার জন্য প্রথমে ডি বের করতে হবে। ডি হবে 4 মাইনাস 3 বাই, এখানে আমাদের 4টে মূলদ সংখ্যা বের করতে বলেছে, তাহলে আমরা এখানে 5 দিয়ে ভাগ করব, কারণ যে কটা মূলদ সংখ্যা বের করতে হবে তার সাথে আমাদের 1 যোগ করে দিতে হবে। তাহলে ডি হচ্ছে 1/5। তাহলে এখানে এক্স প্লাস ডি হবে 3 প্লাস 1/5, মানে হচ্ছে 16/5। তাহলে প্রথমটা পাচ্ছি 16/5, তারপরেরটা 17/5। কেন, তারপরেটা বলেছিলাম এক্স প্লাস 2d, তাই তো? তাহলে 3 প্লাস 2 ইন্টু ডি হচ্ছে 1/5, তাহলে এখানে 3 প্লাস 2/5 কত হচ্ছে, 3 5 15 আর 2 17, 17/5। তারপরেরটা দেখবে 18/5 হবে, তারপরেরটা 19/5, তারপরেরটা হবে 20/5, মানে হচ্ছে 4ই হচ্ছে। তাহলে এইভাবে আমাদের সংখ্যাগুলোকে নিতে হবে। তো দেখি পরে একটা অঙ্ক করি। যদি বলা হয় 1/7 ও 1/6 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। মূলদ সংখ্যা
লেখো। তাহলে কি করবে, এখানে 1/7 রয়েছে আর এখানে 1/6 রয়েছে, এর মাঝখানে একটা মূলদ সংখ্যা যদি আমাদের বের করতে হতো তাহলে কি করতে হতো, প্রথমটা যোগ লাস্টেরটা বাই 2 করতে হতো। তাহলে এখানে 6 আর 7 লসাগু করলে কত হবে, 42। আর উপরে এখানে 6 যোগ 7 আর নিচে ছিল 2, তাহলে 6 যোগ 7 হবে 13/42। আর এই 2টা উল্টে গেলে 1/2 হচ্ছে, মানে 13 বাই কত হচ্ছে, 84। তারপরে আরেকটা বলা হলো, ধরো কোশ্চেনে বলা হচ্ছে 3/5 ও 4/5 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা লেখো। এখানে 3/5 আছে আর এখানে 4/5 আছে, এখানে 1 2 3 4 5 5টা মূলদ সংখ্যা এর মাঝখানে তোমাদের নিতে বলেছে। তাহলে প্রথমে ডি বের করতে হবে। ডিটা কি করে বের করব, লাস্টেটা অর্থাৎ 4/5 মাইনাস প্রথম সংখ্যা মানে 3/5 করে কত দিয়ে ভাগ করব, যে কটা মূলদ সংখ্যা আমাদের বলেছে তার থেকে 1 যোগ করতে হবে, মানে 6। 5টা মূলদ সংখ্যা আমাদের বের করতে বলেছে, তাহলে আমাদের 6 ভাগ করে দিতে হবে। তাহলে এটা লসাগু করলে নিচে 5 থাকছে আর উপরে 4/3/6 অর্থাৎ 1/5/6। 1/5, 6টা উল্টে গেলে 1/6 হচ্ছে, অর্থাৎ 1/30। তাহলে প্রথম সংখ্যাটা ছিল x প্লাস ডি হবে, তার মানে এক্সটা হচ্ছে 3/5 আর ডি পেয়েছি 1/30। এটা করলে হচ্ছে নিচে 30 থাকছে, এখানে 3 6 18 যোগ 1 মানে 19/30। প্রথম সংখ্যাটা পেয়ে গেলে পরেরগুলো আর বের করতে হবে না। তাহলে আমার এখানে 19/30 হচ্ছে, তারপরেরটা 20/30 হবে, তারপরেরটা 21/30 হবে, তারপরেরটা 21/30, তারপরেরটা 22/30, তারপরেরটা 23/30। তাহলে আমরা 5টা সংখ্যা পেয়ে গেলাম, কি কি, 19/30, 20/30, 21/30, 22/30 আর 23/30। পরে আরেকটা অঙ্ক ইচ্ছি, দেখো কোশ্চেন যদি বলি 5 ও 6 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লেখো। তাহলে কি করবে, ডিটা প্রথমে বের করতে হবে, অর্থাৎ এই 6 মাইনাস 5 বাই কটা মূলদ সংখ্যা বলেছে, 6টা, তাহলে আমি 7 ভাগ করব, ডিটা হবে 1/7। তাহলে প্রথম সংখ্যা এক্স প্লাস ডি ছিল, সেটা হবে এক্স হচ্ছে 5 আর ডি হচ্ছে 1/7, মানে 5 7 35 আর 36/7। প্রথমটা পেয়ে গেলাম। তারপরেরটা এক্স প্লাস 2ডি, সেটা 37/7 হবে। এক্স প্লাস 3ডি, সেটা হবে 38/7। তারপরে এক্স প্লাস 4ডি, সেটা হবে 39/7। আর এক্স প্লাস 5ডি, সেটা হবে 40/7। এক্স প্লাস 6ডি, আমাদের 6ডি অবধি নিতে হবে, 6টা সংখ্যা, সেটা হবে 41/7। মধ্যে কথা, প্রথম সংখ্যাটা বের করলে তারপরেরটা পর চলে আসবে। গেল, তাহলে তোমরা বুঝতে পারলে। এবার আসছি একটা ইন্টারেস্টিং কথায়, সেটা হচ্ছে আমরা যে সংখ্যাগুলো বের করলাম, সেটা ধরো এই যে আগের অঙ্কটায় 5 ও 6 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লেখো। তো দেখো আমাদের 6টা বলেছে, এই 5টাকে আমরা এভাবে লিখব, নিচে 7 গুণ করব,
ওপরে 7 গুণ করব, অর্থাৎ 35/7। আর এই যে ছয় যে সংখ্যাটা আছে সেই সংখ্যারও ওপরে নিচে 7 দিয়ে গুণ করব, অর্থাৎ 42/7। তাহলে সংখ্যা রেখায় আমি 5টাকে 35/7 লিখতেই পারি, কারণ কাটাকাটি করলেই 7 দিয়ে 35 কাটাকাটি করলে 5ই হচ্ছে। তো এটা আমরা একটু কায়দা করে লিখলাম। তাহলে 35/7, আর এদিকে 5টাকে লিখলাম 35/7, আর 6কে লিখলাম 42/7। এর মাঝখানে 6টা সংখ্যা 1 2 3 4 5 6 কি করে নেব? পরেরটা হবে 36/7, তারপরটা হবে 37/7, তারপরটা হবে 38/7, 39/7, 40/7, 41/7। এইভাবে তোমাদের করতে হবে। তার আগের যে অঙ্কটা ছিল সেটা ছিল 3/5 ও 4/5-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা লেখো। 5টা বলেছে, তাহলে প্রথম সংখ্যাটাকে 3/5, তো এখানে আমি 6 দিয়ে গুণ করব। যে কটা সংখ্যা বের করতে বলবে তার থেকে 1 যোগ করতে হবে। ওপর নিচে গুণ করলে 6 18/30 হচ্ছে। আর এই 4/5-এর ওপর নিচে 6 গুণ করব, তাহলে হচ্ছে 24/30। তাহলে এটা যেটা ছিল সেটাকে 18/30, আর এখানে ছিল 24/30। এর মাঝখানে 5টা 1 2 3 4 5টা সংখ্যা কি হবে বের করতে হবে? এটা 19/30 হবে, যেহেতু প্রথমটা রয়েছে 18/30, তারপরেরটা 19/30, তারপরেরটা 20/30, তারপরেরটা 21/30, তারপরেরটা 22/30, তারপরেরটা 1 2 3 4 19 20 21 22, তারপরটা হবে 23/30। এইভাবে তোমাদের 5টা সংখ্যা বের করা সম্ভব। আজকে আমরা পার্ট 1 পড়লাম। পরের দিন কষে দেখি 1.1 সমস্ত অঙ্কগুলো করব।